তো আমাদের যে পারিবারিক আর্থিক অবস্থা এরকম কখনোই মোটেও ছিল না। আমরা অনেক হত দরিদ্র পরিবার থেকেই ছিলাম। মূলত আমার যে বাড়ি ঘর দেখতেছেন, যে গরু শেড দেখছেন, এগুলো আমার কিছুই ছিল না। মূলত মাটির বাড়ি ছিল। 40, 45, 50। আমি ধরতেই পারি 30,000। আচ্ছা, ইনশাল্লাহ আছে, তাই তো? তাহলে যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের যে বেকার যুব সমাজ তাদেরকে কি আত্মকর্মী করছে বা উদ্যোক্তা রূপান্তর করছে? হ্যাঁ, অবশ্যই করছে। আচ্ছা, আজকে আমার 7টা গরু আসছে, মোটামুটি বিক্রি করলে 4 লক্ষ টাকা হবে। তার মানে আপনার আসল আপনার কাছে পড়ে আছে। হ্যাঁ। তাহলে এখান থেকে আপনার আউটপুট মানে লাভ কত হয়েছে? আমার মোটামুটি লাভের কথা বলতে গেলে 8 থেকে 9 লক্ষ টাকা। সম্ভব? এটা একটু বুঝাই বলবেন, মানুষ যদি ভুল। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি। আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন তারণ্য মানে 52, তারণ্য মানে 62, তারণ্য মানে 69, তারণ্য মানে 90, আর 24 5 আগস্ট। তারণ্য মানে বিজয়, তারণ্য মানে বিনির্মাণ, তারণ্য মানে নির্মাণের হাতিয়ার। আমাদের দেশে যে পরিমাণ তরুণ সমাজ আছে, যুব সমাজ আছে, 1/3 মোট জনসংখ্যা, তাকে যদি আমরা ভালোভাবে যত্ন নিই এবং তাদের এই তারণ্য শক্তি, তাদের যে প্রেরণা, তাদের যে সৃজনশীলতাকে কাজে লাগাই, অবশ্যই এদেশ অর্থনৈতিকভাবে বিনির্মিত হবেই। আর যুব কথা গ্রাম শহরের প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার একটা গ্রামে। আমরা এখানে এক যুবক একটা খামার গড়ে তুলেছিলেন। আজকে কম, কিন্তু ইতিপূর্বে তার প্রায় 20টার মতো গরু ছিল। সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার। নমস্কার, আমি পরিতোষ। পরিতোষ? হ্যাঁ বাবু, আমি শুনছি আপনার একটা গরুর খামার আছে এবং আগে আরো বেশি ছিল গরুর পরিমাণটা, এখন একটু কম। হ্যাঁ জি, এখন একটু কম। আপনি কি করেন? আমি মাস্টার্স পড়াশোনা করি, পাশাপাশি এই যে কৃষি কাজে জড়িত, যে গরু খামারে। কোন সাবজেক্টে পড়েন? আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ি, জয়পুরহাট সরকারি কলেজে। তো প্রথমে এই খামারে কয়টা গরু আছে জানো? আমার বর্তমান 7টা গরু আছে। আচ্ছা, ইতিপূর্বে কয়টা ছিল? এর আগে 19টা গরু ছিল আমার। আচ্ছা, এই শুরুটা করলেন কিভাবে? আমি শুরুটা করলাম মূলত প্রত্যেকটা বাড়িতে আপনার হচ্ছে কম বেশি গরু থাকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন মূলত আমার বাড়িতে একটা গাভী ছিল, ওই গাভী থেকে একটা ষাঁড় বাচ্চা হয়। ষাঁড় বাচ্চাটা মূলত বড় করার পর আমি ওটা বিক্রি করছি মোটা একটু অঙ্কে। তারপর থেকে আমার চিন্তাধারা, ওইটা তখনকার বাজারে আমি 72,000 টাকা দিয়ে বিক্রি করছিলাম। আচ্ছা, ওটা কতদিন আগে? ওইটা 2017 সালে। তার মানে আপনি যখন ছাত্র ছিলেন এই 72,000 টাকা আপনার কাছে অনেক বড় ছিল। হ্যাঁ। আচ্ছা, তো আসেন গরুগুলো। আপনি যে প্রথম গরুটা দিয়ে শুরু করছিলেন, জি, তো সেটা কি কোনো বাছুর আছে নাকি ওইটা? আমি যে প্রথম যেটা গরু করছিলাম, হ্যাঁ, এই যে এই বকনাটা, আমার যে এই বকনাটা হচ্ছে সেই গরুর, তাই তো? এর বয়স কত এখন এই বকনাটা? এটার বয়স আপনার মূলত 18 মাস বয়স। আচ্ছা, এটা নিয়ে কি পরিকল্পনা আছে? এটা আমি গাভী করব, গাভী করে এখান থেকে প্রজেক্ট বাড়াবো। আসলে গাভী খাবার করতে গেলে গরু দেখতে হয় যে আমার এই গাভীটা থেকে মূলত যদি দুধ উৎপাদন করি তাহলে দুধের দিকে যাব, যদি আমি চিন্তা করি আমার বাছুর উৎপাদনই হবে তাহলে আমি বাছুরের দিকে যাব। আমি মূলত এটা রাখছি, যদিও এটা খুব বেশি ভালো গাভী হবে না, তারপর রাখছি একটা স্মৃতি হিসাবে। কিন্তু আমার ওইটা আবার ভালো গাভী হবে, এটা হবে। তার মানে আপনি বাছুর উৎপাদনের দিকে বেশি লক্ষ্য দিচ্ছেন? হ্যাঁ, বাছুর উৎপাদনের দিকে। এটা 16 মাস, এটা হচ্ছে শাহিওয়াল জাত গরুর জাত। হ্যাঁ, এটা তো আপনার বাছুর না কিনা না আপনার গোয়াল? না, এটা হচ্ছে আমার বাড়ির প্রজেক্ট, আমার নিজের বীজ দেওয়া নিজস্ব। আচ্ছা, তার মানে আপনার এখানকার বাছুর, তাই তো? এখানকার বাছুর, হ্যাঁ, আমার খামার। এটা বয়স কত? এটা 16 মাস বয়স। আচ্ছা, এটা কখন হিট হবে বলে আপনার ধারণা? এটা মোটামুটি আপনার আর হচ্ছে 2 থেকে 2.5 মাসের মধ্যে হিট আসবে। দেশে কিন্তু আর একটু সময় লাগে, যাক তারপরও সমস্যা না। কিন্তু যখন ফার্স্ট হিটটা হবে তখন কি আপনি বীজ দিবেন? না, আমি ফার্স্ট হিটে বীজ দিব না। কেন দিবেন না? আমি আরেকটু সময় নিব, কারণ বাছুরের উপর নির্ভর করবে যে আসলে আমার বাছুরটা মানে যথেষ্ট পরিমাণ পুষ্টি পরিপক্ক হয়েছে কিনা। এজন্য আরেকটু সময় নিব আমি। তাহলে আমার একটা 2 মাস প্রথম হয়তো আপনার দেখা যাচ্ছে প্রথম হিট আসার পর আরো 15-20 দিন পর আবার আসে কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবে। হ্যাঁ, এজন্য একটু প্রথমটা আমি একটু সময় নিই। ফার্স্ট হিটটাকে আপনি মিস করে দিবেন, হ্যাঁ, এটাকে নেগলেক্ট করবেন, এটা আপনার নেওয়ার দরকার নেই। তারপরে 2বার তৃতীয়বারে গিয়ে আপনি তৃতীয়বারে, হ্যাঁ, বয়স 10 মাস হচ্ছে। আচ্ছা, এটা মা কি এখানে আছে? না, আমি মাগুলো মানে বয়স হয়ে গেছিল এজন্য বিক্রি করে দিয়েছি। জি। আচ্ছা আচ্ছা, এটার আপনার 2 বছর বয়স হয়ে গেছে, এটা মোটামুটি বীজ দেওয়া হয়েছে। আচ্ছা, কতদিন আগে? এটা 4 মাস হচ্ছে বীজ দেওয়া। কি জাতের বীজ দিচ্ছেন? এটা হচ্ছে শাহিওয়ালের বীজ দিছি। আচ্ছা, কত পার্সেন্ট? 100 কেন দিলেন? এটা আমার হচ্ছে এই বকনাটা সাইজে বড় হয়ে গেছে অলরেডি, আপনার মনে করেন সময় আস্তে আস্তে আর একটু বড় হতে পরিপক্ক হয়ে যাবে, এজন্য আমি 100 বীজ দিয়েছি। আচ্ছা, এখন 100 বীজ দিলে সুবিধাটা কি? আর বা এই
95 বা ওর নিচে দিলে অসুবিধাটা কি ছিল আপনার? আপনার 120 দিলে হয় কি, আমার যদি গাভীটা যদি ভালো থাকে তাহলে আমার বাচ্চাটা আমি ভালো পাইবো। এর আগে মনে করেন আপনার যদি পার্সেন্টেজ কমায় বাচ্চা দেয় তাহলে দেখা যাচ্ছে বাচ্চা একটু দুর্বল হয়। সাধারণত দেশি সাইবাল গরুর এগুলোর বাচ্চা একটু দুর্বলই আসে ট্রেনিং এর জন্য। হ্যাঁ, ওই বাছুরটা যেটা আসবে আপনার সুন্দর যে বাছুরটা পাবেন আপনি, সেটা আপনার ফ্যাটেনিং এর জন্য বড় করে বড় বিক্রি করবেন, অথবা যদি বকনা হয় সেক্ষেত্রে গাবি করবেন। বকনা আসলে সেক্ষেত্রে গাবি করবো। ওইটার বয়স আপনার হচ্ছে 18 মাস হচ্ছে ওইটার বয়স, ওইটা একটু বড়। আচ্ছা, এটা কি বকনা? ওটাও বকনা। হ্যাঁ, এটা নিয়ে পরিকল্পনা আপনার? এটাও আমি গাবি করবো। আচ্ছা, এটা তো আপনার খামারের বাছুর? হ্যাঁ, ওটা আমার খামারের বাছুর। আচ্ছা, সবার শেষ এটা তো একটা গাভী, দেশি গাভী। হ্যাঁ, এটা দেশি গাভী। এটা কি বাছুর আছে এখন? হ্যাঁ জি, এটা একটা বাছুর দেখবো না আমি। এটা কি দুধ দেয়? দুধ দেয়, মানে আমি মূলত দুধ দহন করি না, আমার দুধের জন্য নয়, দুধের জন্য না। হ্যাঁ, আসলে বাছুর নেবেন বাছুরের জন্য। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এটা আপনার 3টা বাচ্চা দিছে। এটা 3 নম্বর বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চাগুলো কি রেখে দিয়েছেন না বিক্রি করছেন? বাচ্চাগুলো বিক্রি করে দিছি, বর্তমানে একটা বাচ্চা আসছে ওনার। আচ্ছা আচ্ছা, ওই গাভীটা সবার শেষের গাভীটা, এর বয়স কত? এর বয়স 3 মাস। আচ্ছা, এটা কি রে? হ্যাঁ, এর বাচ্চা। এটা কোন জাতের বীজ দিয়েছিলেন? এটা শাহিওয়াল জাতের বীজ দিয়েছিলাম। কত পার্সেন্ট বীজ দিয়েছিলেন? এটা 100 বীজ দিয়েছিলাম। 100? ওই গাভীটাকে 100 বীজ দিয়ে আপনি এই বাছুরটা পেয়েছেন, তাই তো? হ্যাঁ। এই বাছুরটা যদি 6 মাস পরে বিক্রি করেন বা দুধ ছাড়লে বিক্রি করেন, তাই তো করবেন, এরকম পরিকল্পনা তো। এর দাম কত হবে? 6 মাস পর বিক্রি করলে মূলত আপনার 70 থেকে 80,000 টাকা হবে। আমার আগামী দিনের পরিকল্পনা, আমি মূলত আরো কয়েকটা গাভী পালবো, যে বাচ্চাগুলো আমরা দেখা যাচ্ছে 7 মাস 8 মাস যে বাচ্চাগুলো হবে, ওই বাচ্চাগুলোই আমার হচ্ছে মানে প্রফিট আসবে আর কি। আচ্ছা, মানে আপনি বাছুরের, এটা তো বাছুর উৎপাদন করে সেইখানে বিক্রি করবেন, এই তো আপনার উদ্দেশ্য এই জায়গাটা তো? হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ। তো মানুষ ফ্যাটেনিং করে, মানুষ ডেইরি ফার্ম করে, মানুষ ছোট বাছুর কিনে বড় করে, কিন্তু আপনি এটা কেন করলেন? আমি যদি ফ্যাটেনিং এর কথা বলি, আপনার ফ্যাটেনিং এর যদি গরু কিনতে চাই, মূলত আমি যদি বকনা সাইজের গরু কিনি, আমার ওখানে ইনভেস্ট হয়ে প্রতি গরু ধরে নেন 70 থেকে 80,000 টাকা প্রতিটা গরু। আর আমি হয়তো গরুটা 6 মাস ফ্যাটেনিং করে কিংবা 8 মাসে বিক্রি করলাম, বিক্রি করবো 1,20,000, মোটামুটি আমার ওই গরু পিছনে 20,000 টাকা খরচ চলে আসবে। হয়তো দেখো মূলত দেখো ওখানে আমার প্রফিটটা আসবে 20,000 টাকা। অলরেডি আমি যখন গরু চেঞ্জ করবো, আবার একটা যখন গরু কিনবো, তখন আমার মূলত ওখান থেকে 10,000 টাকা হারাই যাবে। আচ্ছা, মানে মূলত আমার ক্যাশটা একটু বৃদ্ধি হতে সময় লাগবে। আর আমি যদি মূলত বকনা কিনলাম, গাভী কিনলাম, আমার দেখা যাচ্ছে এই গাভীটা আসছে মূলত, এটা যদি বাচ্চা আমি 6 মাস পর বিক্রি করি, ধরেন 70,000 টাকায় ধরলাম, বেশি না, 10টা মূলত যদি 10টা থাকে 6 লক্ষ টাকা আমার 1 বছরে প্রফিট চলে আসতেছে। আর ফ্যাটেনিং এর ক্ষেত্রে আমার প্রফিটটা আসবে, কিন্তু হাত খরচ এইভাবে করতে করতে খরচ হয়ে যাবে, এবং ইনভেস্টটাও বেশি। আমাদের চিন্তাধারাটা থাকতে হবে, যখন আমি এসএসসি ইন্টার লেভেল পড়াশোনা করতেছি, তখন আমার চিন্তাধারা থাকতে হবে যে আমি এখান থেকে পড়াশোনা করে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে 7 বছর লাগবে। এই 7 বছর আমি কেন বেকার থাকবো? এভাবে ভাবতে হবে যে আমি এই 7 বছর কেন বেকার থাকবো। দেখা যাচ্ছে আমি কোনো জব করতে পারতেছি না, কারণ জব করতে গেলে আমার পড়াশোনাটা হচ্ছে না, কিংবা আমি কোনো দোকান প্রতিষ্ঠানে থাকতে গেলে আমার পড়াশোনাটা হবে না। পাশাপাশি চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন দিকে আগাবো। আমাকে মূলত দেখতে হবে কৃষির উপর। হয়তো জমিতে আমার কিছু আছে, চাষাবাদ করতেছি, পাশাপাশি 2টা গরু পালবো, 2টা ছাগল পালবো, দেখা যাচ্ছে প্রতি বছরে আমার 1.5 থেকে 2 লক্ষ টাকা আসতেছে। এভাবে ধীরে ধীরে আগাতে হবে। মূলত আমি 7 বছর যদি 2 লক্ষ টাকা করে গরু পালি, মোটামুটি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে 10 থেকে 12 লাখ টাকা আমার ক্যাশ হবে। পড়ার খরচটা বাড়ি থেকে দিতে হচ্ছে না? পড়ার খরচটা বাড়ি থেকে দিতে হচ্ছে না, পাশাপাশি বেকারত্ব খুঁজলো। আমি যদি মন চাই, আমি মনে করি চাকরির দিকে না আগাইলাম, আমি এই জিনিসটা নিয়ে আরো বিজনেস করবো, আমরা খামার বাড়াবো, এরকম পরিকল্পনা। আমি চাকরি নির্ভরশীল থাকতেছি না। পরামর্শ হচ্ছে এটাই যে আমাকে আগে মূলত স্থান বুঝতে হবে, যে আমি কোন স্থানে দাঁড়াই আসছি, আমাকে দিয়ে হবে কি না। আর মূলত খামার করতে গেলে আমার টাকা আছে বলে আমি করবো, কিংবা আমি করছি কিন্তু হবে না, আমাকে কোনো কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। মূলত কাজের প্রতি হচ্ছে ভালোবাসা। আপনার যদি কোনো কাজে ভালোবাসা থাকে, ওই কাজের প্রতি কখনো ক্লান্ত আসবে না। আপনি মনে করেন দেখতে হবে যে আমি আসলে কাজটা ভালোবেসে করতেছি না, আপনার করতে হবে তাই করতেছি। গরু পালে রাখছেন, আপনি গরুর প্রতি যত্নশীল না, আপনার ভালোবাসা নাই, এটার প্রতি ভক্তি নাই, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আর এই ভালোবাসা দিয়ে কাজ করলে এই দেশ থেকে কোটি যে বেকারত্ব, বেকারত্ব অবশ্যই বুঝতে আমি মনে করি। এই যে আমাদের দেশে একটা চরম অবস্থা চলছে, তারুণ্যের জয়গান চলছে, তরুণরাই পারে, তরুণ মানে বাংলাদেশ, তারুণ্য মানে বাংলাদেশ, যুব মানে বাংলাদেশ, তাই তো? এই জায়গাটা আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের তরুণদের যদি উদ্যোক্তা হয়, আমরা তরুণরা পড়াশোনার পাশাপাশি আমরা যদি দেশের জন্য কিছু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোনো না কোনো কাজে লিপ্ত থাকতে হবে। বেকার থাকা যাবে না আমাদের, ঠিক আছে? আমরা চাইলে অবশ্যই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটা হলো আপনি শুরুটা করেছিলেন মাত্র 2টা দিয়ে, 2টা বিরুদ্ধে। হ্যাঁ, আজ থেকে 6 বছর বা 5 বছর আগে, 18 সালে, তাই তো? হ্যাঁ। তখন আপনার ইনভেস্ট কত ছিল? তখন আমার ইনভেস্ট ছিল 1,20,000 টাকা মাত্র।
আচ্ছা, তারপরে এখানে আবার নতুন কি কোনো পুঁজি বিনিয়োগ করছেন? 2 লক্ষ ইনভেস্ট করার পর হ্যাঁ নতুন পুঁজি আবার বিনিয়োগ করছি আমি। কত করছেন পরে? আমি 2 লক্ষ 10,000 টাকা ইনভেস্ট করছি। আচ্ছা, তাহলে মোট কত হলো বিনিয়োগটা? আপনার হচ্ছে এইদিকে হচ্ছে 1,20,000 হচ্ছে 2 লক্ষ, আপনার 3 লক্ষ হচ্ছে 30,000 টাকা। 3,30,000। আপনার আজকে যে কয়টা গরু আছে বিক্রি করলে কত হবে? আজকে আমার 7টা গরু আছে, মোটামুটি বিক্রি করলে 4 লক্ষ টাকা হবে। তার মানে আপনার আসল আপনার কাছে পড়ে আছে। হ্যাঁ। তাহলে এখান থেকে আপনার আউটপুট মানে লাভ কত হয়েছে? আমার মোটামুটি লাভের কথা বলতে গেলে 8 থেকে 9 লক্ষ টাকা। সম্ভব? এটা একটু বুঝাই বলবেন, মানুষ যদি ভুল না বুঝে। হ্যাঁ, ভুল না বুঝলে বুঝাই বলতেছি। হ্যাঁ। আমি মূলত যখন 2 লক্ষ টাকা ইনভেস্ট করি তখন আমার ওই গরুগুলো আমি বিক্রি করছিলাম মোটামুটি ভালো দামে। আপনার হচ্ছে 3.5 লক্ষ টাকা ইনভেস্ট ছিল, মোটামুটি 4 থেকে 5.5 লক্ষ টাকা ইনভেস্ট করছিলাম। 5 লক্ষ টাকাতে আমি 8টা গাভী কিনছিলাম। 8টা গাভী কিনছিলাম মূলত হচ্ছে 8 মাস 9 মাস এরকম, মানে যেগুলো বাচ্চা দিবে আর কি, রেডি গরু এরকম কিনছিলাম। আমার প্রথম পর্যায়ে বা প্রথমে বাইরে ছিল 2টা গরু। তো আমার ওই বাচ্চা হয়েছিল, আমি প্রায় 8টা বাচ্চা ছিল একসাথে, আমি 8টা বাচ্চা প্রায় 3.5 লক্ষ টাকা বিক্রি করছিলাম। আচ্ছা, 3.5 লক্ষ টাকা বাচ্চা বিক্রি করে তারপরে ওই গাভীগুলো রাখে দিছিলাম। আচ্ছা, ওই গাভীগুলো রাখার পরে বছর আবার বকনা হইলো। কয়টা? আমার ওই 7টা গাভী আর বাইরে 8টা গাভী। 8টা আছে পরে আবার 8টা আছে। হ্যাঁ, তো ওই গাভী সহ আমি মানে আবার হচ্ছে বকনা সহ বিক্রি করলাম। মোটামুটি ওখানে আমার হচ্ছে 5.5 লক্ষ টাকা বকনা বিক্রি করছি। আচ্ছা, করার পর পরের প্রজেক্টে যাই আমি হচ্ছে এই যেগুলো আছে এই প্রজেক্টে যাই আমি গাভীগুলো একটু বয়স হয়ে গেছে, গাভীগুলো বিক্রি করে দিছি। দিয়ে আপনার বিক্রি করে এই যে বকনাগুলো রাখছি। তার মানে আপনার যে ক্যাশ যেটা ইনভেস্ট করেছিলেন সেটা এই জায়গাটাই পড়ে আছে, আর যা করেছেন লাভ। যা করছেন লাভ। তাহলে ওটা কত আসলো? অ্যামাউন্টটা কেমন আসলো? অ্যামাউন্ট আপনার হচ্ছে প্রায় 9 লক্ষ টাকা মতো। 9 লক্ষ টাকা। হ্যাঁ। এই গরুগুলোকে কি কি খাওয়ান প্রতিদিন? এই গরুকে প্রতিদিন আমি মূলত হচ্ছে ঘাসের উপর নির্ভরশীল, আর পাশাপাশি একটু দানাদার খাবার দেই, খড় দেই। আচ্ছা, কেমন দেন দানাদার? কখন কি পরিমাণ দেন? আমার দানাদার হচ্ছে আপনার হিসাব করি যে আমার যেহেতু আমার মোটা তাজার গরু না, ফ্যাটিং এর গরু না, মূলত আমি প্রতিদিন চেষ্টা করি আপনার হচ্ছে 300 থেকে 350 গ্রাম করে দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি। মূলত যেহেতু আমার ফ্যাটিং গরু না, একটু কম করে রাখতেছি, যেহেতু এখন বকনা অবস্থায় আছে। যখন বাড়বে এই বাড়তি অবস্থায় মানে তখন দিব আর কি, মানে গরু বাড়িতে সাথে খাবার বাড়াবো। আচ্ছা, আপনার এই গরুগুলো যদি কোনো অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে বা বীজ দেওয়ার ক্ষেত্রে? বীজ দেওয়ার ক্ষেত্রে পরিচিত ডাক্তার আছে আমার। আচ্ছা, হ্যাঁ। আর অসুখ বিসুখ হলে? অসুখ বিসুখ হলে আমি যে ডাক্তার আছে, কি নাম ওনার? ডাক্তার মোহাম্মদ সাকিবুল হোসেন। আচ্ছা, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ জি। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সাকিবুল ইসলাম। ও, আপনি তো এই খামারটার প্রাথমিক চিকিৎসা করেন? হ্যাঁ, মোটামুটি। আপনার বাড়ি তো এখানেই? আমার বাড়ির পাশেই। আচ্ছা, ওই গ্রামটার নাম কি আর এই গ্রামটার নাম? আমার গ্রামের নাম হলো এটা চকমোহন গ্রাম ধরে, আর এটা? দেবঘাট সদর। এটা হলো খয়েরডালা ধরে। আচ্ছা, তো এই যে বাবুর যে খামারটা, এই খামার অসুখ বিসুখ হলে বা বীজ হলে আপনি দেখেন? মোটামুটি দেই, চেষ্টা করি। আচ্ছা, ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, না আপনি কি মনে করেন যে একটা গাভী ধরে নেন, এই যে আপনার পিছনে যে বকনাটা আছে, হ্যাঁ, এটাকে কি বীজ দিবেন বা কি পার্সেন্টেজ দিলে এটা বেটার বাচ্চা পাবো বা ফলাফল পাবো? মূলত বকনা গরুকে প্রথম অবস্থায় আমাদের এসিআই কোম্পানির 93% বীজ 100 দেওয়া যায়, যদি বড় গরু হয় দেওয়া যায়, দিলে বেটার বাচ্চা পাওয়া যায়। এটা যেহেতু শাহিওয়ালের একটা ব্রিড বকনা, এটা আমার হাতেরই মানে বাছুর আর কি, দেশি গাভীর থেকে বের করা হয়েছে। আচ্ছা, না বাচ্চার সুন্দর বের করা হয়েছে। এখানে আমি খামারের চাহিদা অনুযায়ী 100% একটা বীজ দিচ্ছি আর কি। আচ্ছা, তো আপনি ইনশাআল্লাহ মোটামুটি গাভীন আছে। আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। আর পাশাপাশি আমাদের প্রাণী সম্পদ অফিস আছে উপজেলা ব্যাপার সদর, ওখানে আমি দীর্ঘদিন ছিলাম। আচ্ছা, এই যে যুব উন্নয়ন অধিদপ্তরই তো আপনার চোখ খুলে দিল নাকি? হ্যাঁ, ওখান থেকে আমি অনেক কিছু। তো যুব উন্নয়ন অধিদপ্তর সম্পর্কে আপনার কিছু বলার আছে? অনেক কিছু বলা আছে, একটু বলবেন সংক্ষেপে। ওখানে যেগুলা অজানা বিষয় ছিল ওখানে অনেক যাই জানতে পারছি, বুঝতে পারছি। স্যারেরা অনেক দিক নির্দেশনা দিয়েছে, ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কাজ করি। তো মোটামুটি ইনশাআল্লাহ সাকসেস হওয়া যায়। এখন আপনার পার মান্থ কত আসে মাসে? এটা মোটামুটি আপনার যেটা, তবে আসে ইনশাআল্লাহ ভালো আসে, আপনার 40, 45, 50। তাহলে কি যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের ছেলেমেয়েদের বেকার মাসে কমও যায়, কমও আসে। আচ্ছা, আমি ধরতেই পারি 30,000 আছে ইনশাআল্লাহ আছে, তাই তো? তাহলে যুব উন্নয়ন অধিদপ্তর এদেশের যে বেকার যুব সমাজ তাদেরকে কি আত্মকর্মী করছে বা উদ্যোক্তা রূপান্তর করছে? হ্যাঁ, অবশ্যই করছে। আচ্ছা, এই ব্যাপারে যদি আপনার কোনো কথা থাকে কোনো বেকার ছেলেদের? বেকার ছেলেদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে তারা বেকার থেকে হতাশা না হয়ে তারা যুব উন্নয়নে যাবে, যায় তারা প্রশিক্ষণ নেবে, ওখানে স্যারেরা প্রশিক্ষণ দিবে, দিয়ে তাদেরকে অনেক জ্ঞান দিক নির্দেশনা দিবে। সেই দিক নির্দেশনা অনুযায়ী যারা কাজ করতে পারে, দিক নির্দেশনা কাজে লাগাতে পারে, তাহলে তারাও একদিন
স্বাবলম্বী এবং অবস্থা হতে পারে। টেকসই কর্মসংস্থান খুঁজে দিতে পারবে। করতে তাই তো? পারবে। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি কি জানেন সরকারের একটা অধিদপ্তর আছে যার নাম যুব উন্নয়ন অধিদপ্তর? হ্যাঁ জি জানি। ওখানে কি হয় আপনি জানেন? ওখানে যুবদের, বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন মৎস্য খামার, আপনার হচ্ছে গরু খামার, তারপরে বিভিন্ন মানে কার্যক্রম, কারিগরি কার্যক্রম, এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। আচ্ছা, আপনি এখানে যে কাজ করছেন পাশাপাশি যদি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিতেন তাহলে কি আরো ভালো পারতেন? হ্যাঁ অবশ্যই, আমি মনে করি পারতাম। তাহলে আপনি কেন জাননি? আসলে আমি মূলত যখন আমার গরুগুলো বেশি হয়ে যায় তখন আমি এদিকে বেশি মানে মনোযোগ সময়টা ছিলাম। দিতে পারেন। এখন তো অত গরু নাই, এখন তো আপনি যেতে পারেন। হ্যাঁ এখন আমি যেতে পারবো, এখন গরু নাই। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে আপনাদের বলে নিই যে এদেশের যে যুব সমাজ যাদের বয়স 18 থেকে 35 বছর তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনিও আসুন, প্রশিক্ষণ নিন যদি প্রয়োজন হলে। আর বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 35, কোনো টাকা লাগবে না, ফ্রি। এসে মানব সম্পদে রূপান্তর হন এবং দেশের যে অর্থনৈতিক বিনির্মাণ সেইখানে আপনি অংশগ্রহণ করুন। তো বাবু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। আর আপনি যুব উন্নয়ন অধিদপ্তর অবশ্যই আসবেন। আর আপনার আশেপাশে যদি কোনো বেকার ছেলে থাকে, হতাশ ছেলে থাকে, তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরে পাঠাই। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।